হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের যে প্যাটার্ন, ওই বিষয়গুলো নিয়ে এবং ক্যান্ডেল স্টিকের যে স্ট্রাকচার এবং সেন্টিমেন্টগুলো হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ক্যান্ডেল স্টিক অনেক পুরাতন একটা কনসেপ্ট আমাদের মার্কেটে, এবং আমরা যারা অনেকদিন এখানে এই মার্কেটে আছি আমরা সবাই জানি যে ক্যান্ডেল স্টিক নিয়ে আসলে এত বেশি জটিলতা আর ক্যান্ডেল স্টিক নিয়ে এত বেশি অ্যানালাইসিস, যে শুধু ক্যান্ডেল স্টিক নিয়ে অ্যানালাইসিস করলে বা ক্যান্ডেল স্টিক নিয়ে স্টাডি করলেই আমাদের কয়েক বছর চলে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু দেখা গেল কি দিন শেষে আমরা যতই স্টাডি করি না কেন শুধু ক্যান্ডেল স্টিক দিয়ে কিন্তু আসলে অ্যাকচুয়ালি মার্কেটে খুব ভালো একটা অবস্থানে যাওয়া যায় না, অথচ ক্যান্ডেল স্টিকটা দরকার। তাহলে এখন আমাদের সলিউশনটা কি? একে তো ক্যান্ডেল স্টিক শিখতে যে মার্কেটের যে অ্যানালাইসিসগুলো হয় বা যে মার্কেটের যে ক্যান্ডেল স্টিক বিষয়ে যে স্টাডিগুলো আছে ওগুলা শিখতেই আমাদের চলে যাবে কয়েক বছর। আবার শুধু ক্যান্ডেল স্টিক দিয়েও কিন্তু মার্কেট রেট করা যায় না। তাইলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে ক্যান্ডেল স্টিকের সবগুলা শিখে, হ্যাঁ শিখতে পারলে ভালো, কিন্তু এমন না যে ক্যান্ডেল স্টিকের সবগুলাই আমাদের শিখতে হবে এবং ক্যান্ডেল স্টিক সবগুলাই আমাদের একদম মুখস্থ রাখতে হবে। বরং আমরা চাইলে ক্যান্ডেল স্টিকের যে বেসিক যে প্যাটার্নগুলা, ওই প্যাটার্নগুলা আমরা শিখবো এবং ওই প্যাটার্নগুলার সেন্টিমেন্ট এবং স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করব। আমরা যদি অঙ্ক, আমরা ছোটবেলায় অনেকেই অঙ্ক করছি এবং কারো কাছে অঙ্কটা খুব ভয়ের ছিল, কারো কাছে অঙ্কটা খুব ফেভারিট ছিল। তো যাদের কাছে ভয়ের ছিল তারা কেন ভয় পেত? কারণ অঙ্কটা তারা মুখস্থ রাখতে পারতো না, মনে রাখতে পারতো না। অঙ্কটাকে ওনারা মুখস্থ করতো, এই কারণে অঙ্কটা ওনার কাছে ভয় ছিল। কারণ যা মুখস্থ রাখা হয় তা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অঙ্ক যাদের কাছে ফেভারিট ছিল তারা কিন্তু অঙ্ক মুখস্থ করতো না, তারা অঙ্কটা বুঝতো। তো সুতরাং যে বিষয়টা মুখস্থ রাখা হয় সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যে বিষয়টা বোঝা হয়, বোঝা যায়, সে বিষয়টা কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, অথবা অন্তত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং যারা অঙ্কে ভালো তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে আপনারা অঙ্কটা মুখস্থ না করে বরং অঙ্কটা বুঝতেন বা বুঝার চেষ্টা করতেন। এবং যারা অঙ্কটাকে ভয় পাইতেন তারা অধিকাংশই অঙ্কটাকে মুখস্থ করার চেষ্টা করতেন এবং ভুলে থাকার একটা সম্ভাবনা ছিল, যে কারণে অঙ্কটাকে ভয় পেতেন। সুতরাং আজকে আমরা ক্যান্ডেল স্টিকটাকে মুখস্থ রাখবো না, আমরা চেষ্টা করবো যে ক্যান্ডেল স্টিকটাকে বোঝার জন্য। হ্যাঁ, যদি আমরা প্রপারলি ক্যান্ডেল স্টিকটাকে বুঝতে পারি ম্যাথের মতো, তাহলে ক্যান্ডেল স্টিকটা হবে আমাদের একটা ফেভারিট সাবজেক্ট। মার্কেটে যত ধরনের অ্যানালাইসিস হয়, যত ধরনের টেকনিক্যাল ফর্ম হয়, এর মধ্যে ক্যান্ডেল স্টিকটা হবে আমাদের কাছে সবচেয়ে ফেভারিট একটা জিনিস। যদি আমরা ক্যান্ডেল স্টিকটাকে বুঝতে পারি, এটার স্ট্রাকচার এবং সেন্টিমেন্টটাকে আমরা বুঝতে পারি, সেভাবে মনে রাখতে পারি। আর যদি মুখস্থ করার চেষ্টা করি, ক্যান্ডেল স্টিক হবে পৃথিবীর সবচেয়ে আতঙ্কের নাম। তো চলুন আমরা বেশি এক্সপ্লেনেশন না দেই, আমরা রিলেটে চলে যাই। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, প্রথম হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি, কিভাবে জাপানি ক্যান্ডেল স্টিকটাকে আসলে মানে রিড করা হয়, বা কিভাবে আসলে ক্যান্ডেল স্টিকটাকে মানে বোঝা হয়, বা কি রিয়েলাইজ করা হয়। আমরা এরপরে জানার চেষ্টা করব যে ক্যান্ডেল স্টিকের যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলোর মধ্যে কোন কোন প্যাটার্নটা কাউন্টার বা রিভার্সাল হিসেবে কাউন্ট হয়, বা কোন প্যাটার্নগুলো কাউন্টার বা রিভার্সাল প্যাটার্নগুলোকে আমরা কিভাবে বোঝার চেষ্টা করব। এরপরে বোঝার চেষ্টা করবো যে ইনডিসিশন কিছু ক্যান্ডেল হয়, এই ইনডিসিশন ক্যান্ডেলগুলোকে আমরা কিভাবে বোঝার চেষ্টা করবো, বা ইনডিসিশন ক্যান্ডেলগুলো হলে আমরা তখন কিভাবে কি করবো। এবং সর্বশেষ আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করবো যে কিভাবে আমরা যে কোনো ক্যান্ডেল স্টিকটাকে সহজে আয়ত্ত করতে পারবো, বা যত ধরনের ক্যান্ডেল স্টিক আছে, হ্যাঁ সবগুলো তো আমরা আজকের পর্বে আলোচনা করবো না, কিন্তু ওভারঅল যত ক্যান্ডেল স্টিক আছে ওয়ার্ল্ডে সব ধরনের ক্যান্ডেল স্টিককে আমরা কিভাবে রিড করতে পারি বা কিভাবে আমরা রিয়েলাইজ করতে পারি। যদি আমাদের এই রিয়েলাইজেশনের ফরমেশনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে ওয়ার্ল্ডে যত রকম ক্যান্ডেল স্টিক আছে, ইভেনচুয়ালি যদি কোনো নতুন ফরমেশনের ক্যান্ডেল স্টিক দুনিয়াতে আসেও, সেটাও ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। ঠিক আছে, চলুন আমরা মূল পর্বে চলে যাই। ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা মূলত আবিষ্কার হয়েছে জাপানে। জাপানের একজন ধান ব্যবসায়ী ছিল মসাহিতা হোমা। হ্যাঁ, উনি 1700 সালের দিকে মূলত এই জিনিসটা ইনোভেট করছিল ওনার ধানের ব্যবসার জন্য। ধানের বাজারটাকে উনি আসলে নোট ডাউন করতো, প্রতিদিনের বাজারটা আসলে কি অবস্থা, কত দামে উঠছে নামছে, ওটা নোট ডাউন করতো। ক্যান্ডেল স্টিকের যেটা ফরমেশন আছে ওই ফরমেশন
তো পরবর্তীতে ওনার এই ক্যান্ডেলস্টিক ফার্মটা এত বেশি জনপ্রিয়তা পায় জাপানে, যে জাপানের মূলত সব ব্যবসা প্রতিষ্ঠান এবং কি জাপানের লোকাল যে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট ওখানেও মোটামুটি ব্যবহার হতে থাকে। তো এই ক্যান্ডেলস্টিকটা আসলে জাপান থেকে আমরা পাইনি, আমরা সরাসরি পাইছি মূলত ইংল্যান্ড থেকে, সরি আমেরিকা থেকে। তো ওইখানে একজন ট্রেডার প্লাস একজন জনপ্রিয় রাইটার স্টিভ নেইসন, ওনার একটা বই ছিল জাপানি ক্যান্ডেলস্টিক চার্টিং টেকনিক্স, খুব ফেভারিট একটা বই, খুব ইন্টারন্যাশনাল একটা বই, খুব ফেমাস ছিল এটা এবং বেস্ট সেলার একটা বই। তো ওনার এই বইটার মাধ্যমে মূলত আমরা মানে ক্যান্ডেলস্টিকটাকে আমাদের কাছে আমরা পাইছি এবং আমরা এটাকে নিয়ে এখনো স্টাডি করতেছি। তো মূলত ইনোভেটর হচ্ছে জাপানিজরা। তো সুতরাং জাপানিজরা যেহেতু ইনোভেট করছে, অবশ্যই এটার ভিতরে কিছু জিনিস আছে। আপনারা সবাই জানেন জাপানিজরা আসলে এখনো ওদের ইনোভেশন বা ওদের টেকনোলজি কেমন, ওয়ার্ল্ডের থেকে সবসময় আগে থাকে। সুতরাং ওদের ইনোভেশনটাও সেরকম। ঠিক আছে, চলুন আমরা সামনের দিকে যাই। কিভাবে জাপানি ক্যান্ডেলস্টিক আসলে পড়া হয়। আপনার বিষয়টা মুখস্থ রাখার দরকার নাই, এখানে প্রত্যেকটা বিষয় আপনারা চেষ্টা করেন যে বিষয়গুলোকে বোঝার জন্য। আজকের ভিডিওটা আমরা একটু এলিবরেট করার চেষ্টা করবো, কারণ ক্যান্ডেলস্টিক আসলে জটিল একটা বিষয়। এটাকে বুঝতে পারলে ক্যান্ডেলস্টিক খুব মজার বিষয় হবে। যেহেতু বিষয়টা অনেক জটিল এবং বিষয়টা নিয়ে অনেকেরই খুব একটা সাইকোলজিক্যাল ভয় আছে, তো সুতরাং জিনিসটাকে যাতে ইজি করা যায় আমি চেষ্টা করবো ওভাবে আলোচনা করার জন্য। তো জাপানি ক্যান্ডেলস্টিকে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে এক একটা ক্যান্ডেলস্টিক মূলত একটা নির্দিষ্ট সময় যে প্রাইসের যে অ্যাক্টিভিটি বা কার্যকলাপ ওইটাই মূলত প্রকাশ করে। আমরা সিম্পলি যদি এক্সপ্লেনেশন করি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছি আমরা। গ্রিন ক্যান্ডেল মিনিং যে প্রাইসটা এই ক্যান্ডেলের এখান থেকে, প্রাইস এখান থেকে শুরু হয়েছে, ধরুন এইটা একটা ডে ক্যান্ডেল, তাহলে দিনের শুরুতে প্রাইসটা শুরু হয়েছে এখান থেকে, এরপর প্রাইসটা নিচে নামা এই পর্যন্ত আসছে, দেন প্রাইসটা উপরে চলে গেছে এই পর্যন্ত এবং দিন শেষ করছে প্রাইসটা এখানে এসে। তাহলে আমরা যদি জিনিসটাকে আবার একটু রিভিশন দিই, আমি এখানে নিচ্ছি যে প্রাইসটা আমার ওপেন হচ্ছে এখান থেকে, এরপর প্রাইসটা নিচের দিকে নামলো, এই পর্যন্ত নামছে, দেন প্রাইসটা আবার উপরে চলে গেছে এবং এখান থেকে দিন শেষ করছে প্রাইসটা এখানে এসে। তাহলে একটা ক্যান্ডেলের ভিতরে আমরা কি পাইলাম, আমরা ক্যান্ডেলের ভিতরে পাঁচটা জিনিস পাইলাম। প্রথম কি পাইলাম, যে একটা ক্যান্ডেল একটা নির্দিষ্ট সময়ের প্রাইসের অ্যাকশন দেখাচ্ছে, প্রাইসের অ্যাক্টিভিটি দেখাচ্ছে, গেল একটা। দ্বিতীয় কি পাইলাম, যে এই ক্যান্ডেলের ভিতরে আমরা কখন কোন দামে প্রাইসটা শুরু হয়েছে, শুরুতেই ওই ক্যান্ডেল টাইমের শুরুর প্রাইসটা পাইছি, সর্বনিম্ন প্রাইসটা পাইছি, সর্বোচ্চ প্রাইস পাইছি এবং প্রাইসটা কখন ক্লোজ হয়েছে ওই সময়ের ক্লোজিং প্রাইসটা পাইছি। এই চারটা জিনিস আমরা এখানে পাইছি এবং আমরা এই টোটাল পাঁচটা বিষয় পাইছি, একটা নির্দিষ্ট টাইমের প্রাইসের চারটা বিষয় আমরা পাইছি, পরের পাঁচটা। আচ্ছা, ওপেনিং এর চাইতে যদি ক্লোজিং প্রাইসটা বেশি হয় তার মানে হচ্ছে কি ক্যান্ডেলটা মানে বাই ক্যান্ডেল, মানে সারা দিনে বা ওই নির্দিষ্ট সময়ে প্রাইসটা কম দামে ওপেন হয়েছে, বেশি দামে শেষ হয়েছে। তার মানে কি এখানে দামটা বাড়তি অবস্থায় দেখা যাচ্ছে। ঠিক আছে, যে দামের একটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আর এখানে একটা ক্যান্ডেল দেখি, এখানে ক্যান্ডেলটা কি হচ্ছে, এখানে প্রাইসটা ওপেন হয়েছে এখানে, দেন প্রাইসটা একটু উপরে গেল এই পর্যন্ত গেল, দেন এখান থেকে প্রাইসটা আবার নামে চলে আসলো এই পর্যন্ত, দেন কি হলো এই পর্যন্ত আসার পরে প্রাইসটা শেষ হয়েছে এখানে এসে। তার মানে কি হলো, যে প্রাইসটা ওপেন হয়েছে যে প্রাইসে, এখান থেকে একটু উপরে গেল, এটা হচ্ছে সর্বোচ্চ প্রাইস, দেন নিচে যেখানে আসলো সর্বোচ্চ সর্বনিম্ন, সেটা হচ্ছে আমার সর্বনিম্ন প্রাইস, এবং যেখানে ক্লোজ হয়েছে ওটা হচ্ছে আমার ক্লোজিং প্রাইস। যদি বেশি দামে ওপেন হওয়ার পরে প্রাইস কম দামে ক্লোজ করে ক্যান্ডেল, তার মানে হচ্ছে যে এখন দাম নিম্নমুখী অবস্থানে আছে। এই জন্য এই ক্যান্ডেলটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল। প্রাইস যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে এটা বুলিশ ক্যান্ডেল বা বাই কন্ট্রোল ক্যান্ডেল, আর যদি প্রাইস নিচের দিকে শেষ হয় তাহলে এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল অথবা নিম্নমুখী দামের ক্যান্ডেল। সিম্পল এটা। আমরা শুধু এই মানে পাঁচটা বিষয় মনে রাখবো। ক্যান্ডেলগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে প্রাইস অ্যাক্টিভিটি শো করবে,
এবং একটা নির্দিষ্ট প্রাইসে ওপেন হবে, ক্লোজ হবে, একটা সর্বোচ্চ প্রাইস থাকবে, একটা সর্বোচ্চ লো প্রাইস থাকবে, সর্বনিম্ন প্রাইস থাকবে। যদি ওপেনিং এর চাইতে ক্লোজিং প্রাইসটা কম হয়, নিম্নের দিকে হয়, তার মানে কি এখানে বিয়ারিশদের কন্ট্রোলে আছে মার্কেটটা, মানে একটা নির্দিষ্ট সময় বিয়ারিশদের কন্ট্রোলে ছিল। তার মানে যদি আমার এমন দিন হয় যে কোনো একটা দিন মার্কেট বিয়ারিশদের কন্ট্রোলে আছে, স্বাভাবিকভাবে পরের দিন বিয়ারিশরাই মার্কেটটাকে মুভ করার ট্রাই করবে, ঠিক আছে, বিয়ারিশদের কন্ট্রোলে আছে। আর যদি প্রাইস কম দামে ওপেন হয় আর বেশি দামে প্রাইস ক্লোজ হয়, সব সেশনটা বা টাইমিংটা ক্লোজ হয়, তার মানে কি যে মার্কেট এখন বুলিশদের কন্ট্রোলে আছে। আমরা যা শুধু এই দুটো জিনিস মনে রাখা ট্রাই করবো, ঠিক আছে, মার্কেট কম দামে ওপেন হয়েছে, বেশি দামে ক্লোজ হয়েছে, আমার বুলিশদের কন্ট্রোলে। কম দামে ওপেন হওয়ার পরে কম দামে যদি ক্লোজ হয় তাহলে বিয়ারিশদের কন্ট্রোলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডটাতে যাই। তাহলে আমরা পরের সাইডে কি দেখতেছি সেটা হচ্ছে রিভার্সাল বা কাউন্টার ক্যান্ডেল, মানে কোন ক্যান্ডেলে আইসা মার্কেট রিভার্সাল বা কাউন্টার করতেছে, আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা প্রথম ফরমেশন হচ্ছে যে পিন বার। হ্যাঁ, আমরা পিন বারের দুইটাকে বলতেছি। এখানে দুই ধরনের ক্যান্ডেল দেখাচ্ছে, একটা হচ্ছে যে বুলিশ কন্ট্রোল ক্যান্ডেল, একটা হচ্ছে বিয়ারিশ কন্ট্রোল ক্যান্ডেল। তো দুইটাকে আমরা সাধারণত পিন বার বলবো, ঠিক আছে। প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আছে আলাদা, আমরা এখন ইজিলি দেখতেছি যে এখানে আমাদের এই ক্যান্ডেলটা বলা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এখানে হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল। আমরা এত কিছু মনে রাখার দরকার না, আচ্ছা আমরা এটা মনে রাখার চেষ্টা করবো যে দুইটা ক্যান্ডেল হচ্ছে কি আমাদের পিন বার, ঠিক আছে। আচ্ছা, এবার এই পিন বারের ফরমেশন আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে যেহেতু আমার ক্যান্ডেলটা গ্রিন কালার, তার মানে হচ্ছে কি যে প্রাইসটা আমার এখানে ওপেন হয়েছে, দেন এখানে নামছে, এখানে নামার পরে প্রাইসটা আবার উপরে চলে গেছে, দেন এখানে এসে প্রাইসটা আমার ক্লোজ হয়েছে। তার মানে জিনিসটা কি হলো যে মার্কেটটা ওপেনিং এর চাইতে ক্লোজিং প্রাইসটা উপরে, তার মানে কি মার্কেটে এখানে বিয়ারিশদের একটা কন্ট্রোল দেখা যাচ্ছে। আবার এখানে এই যে একটা লম্বা শ্যাডো দেখাচ্ছে বা একটা পিন দেখাচ্ছে, এই পিনটার মিনিং হচ্ছে যে প্রাইসটা নিচের দিকে অনেক দূর যাওয়ার চেষ্টা করছে। তার মানে কি যে নিচের দিকে যাওয়া মানে কি বিয়ারিশদের কন্ট্রোলে, তারা সেল করতে চায় মার্কেটে, বা তারা চায় যে প্রাইসটা আরো পড়ে যায়, সেলার বাজারকে আমরা তাদেরকে বিয়ার বলতে পারি, বিয়ারিশ। তো বিয়াররা মার্কেটে চেষ্টা করছে প্রাইসটাকে অনেক দূর নামানোর জন্য, কিন্তু বিয়াররা পুলিশদের কাছে মানে ফেল হয়েছে, বা বুলিশদের কাছে ব্যর্থ হয়ে বুলিশরা কি করছে প্রাইসটাকে উপরে নিয়ে এখানে নিয়ে ক্লোজ করছে। তার মানে কি এখানে কি বুঝাইলাম, আমরা এইটা বোঝার চেষ্টা করতেছি যে মার্কেটে এই মুহূর্তের যদিও বিয়ারিশরা মার্কেটের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বুলিশরা তার চেয়ে বেশি পাওয়ারফুল ছিল এবং মার্কেটটাকে ওরা সর্বশেষ নিজেদের কন্ট্রোলে নিয়ে ক্লোজ করছে, ক্যান্ডেলটাকে ক্লোজ করছে। তার মানে কি এখানে কি বোঝাচ্ছে যে মার্কেটে মূলত বুলিশদের কন্ট্রোলে আছে, বিয়ারিশরা মার্কেটে ছিল কিন্তু বিয়ারিশদেরকে বুলিশরা কি করছে মার্কেট থেকে আউট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা বুঝলাম। আচ্ছা, এইখানে যদি আমরা যে জিনিসটা আছে, এখানে আমরা দেখতেছি কি মার্কেটটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, তার মানে কি বিয়ারিশ মানে কি প্রাইস এখান থেকে ওপেন হয়েছে, মার্কেট উপরে গেছে, বিয়ারিশে আসছে, দেন এখানে আবার প্রাইসটা কি করছে ক্লোজ করে ফেলছে। তার মানে কি যে এখানে মার্কেটে যারা ঢুকছে, ঢুকার পরে এখানে বুলিশরা অনেক ফাইট করছে মার্কেটে বিয়ারিশদের সাথে, কিন্তু দেখা গেল যে বিয়ারিশে এত বেশি পাওয়ারফুল ছিল যে বুলিশদেরকে টেক আউট করে ওরা নিচে মার্কেটকে নিয়ে এই পর্যন্ত নিয়ে ক্লোজ করছে। তার মানে কি এইখানে এই ক্যান্ডেল আমরা কি বুঝতেছি, এই ক্যান্ডেলে বুঝতেছি যে মার্কেটে বিয়ারিশ এবং বুলিশ দুই পক্ষের সমান কি হয়েছে, একটা ফাইট হয়েছে, এবং এই ফাইটে পুলিশরা চেষ্টা করছে সর্বোচ্চটুকু আপনার চেষ্টা করা, মানে মার্কেটকে উপরে রাখার জন্য বা উপরে নেওয়ার জন্য, কিন্তু বিয়ারিশরা এর চেয়ে বেশি পাওয়ার দিয়ে বুলিশদেরকে কিক আউট করে ফেলছে এবং মার্কেট তাদের কন্ট্রোলে নিয়ে গেছে। তার মানে কি যে এটার পরে আমরা আশা করতে পারি যেহেতু বিয়ারিশদের কন্ট্রোলে মার্কেট আছে, তার মানে পরবর্তী যে কয়েকটা ক্যান্ডেল আছে ওগুলো অধিকাংশ বিয়ারিশদের কন্ট্রোলে থাকার সম্ভাবনা বেশি। এখানে যেহেতু বুলিশরা মার্কেট কন্ট্রোল নিছে, পরবর্তী ক্যান্ডেলগুলা এখানে বুলিশদের কন্ট্রোলে থাকার সম্ভাবনা বেশি, পরবর্তী ক্যান্ডেলগুলো বুলিশরাই কন্ট্রোল করতে পারে বেশি, আর এখানে বিয়ারিশদের কন্ট্রোল নেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এই তাহলে এটা হচ্ছে বিষয়। এবং এই ক্যান্ডেলগুলো কখন হয়, এই ক্যান্ডেলগুলোকে আমরা রিভার্সাল ক্যান্ডেল বলতেছি, অর্থাৎ প্রাইস এখান থেকে আসতে থাকে, আসার পর্যায়ে যখন এই ধরনের প্যাটার্নগুলো হয়, ঠিক আছে, এই বিয়ারিশদের কে মার্কেটে বুলিশরা এই জায়গা থেকে আইসা এমন পাওয়ার দিছে যে বিয়ারিশরা মার্কেট থেকে কিক আউট হয়ে গেছে এবং ওরা এখন চেষ্টা করতেছে মার্কেটকে নিজেদের কন্ট্রোলে রাখার জন্য।
এবং এরপরে আশা করা যায় যে পরবর্তী ক্যান্ডেলগুলো অধিকাংশই বুলিশ হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেম জিনিসটা এখানে মার্কেট যখন এই জায়গাটা হয়েছে তখন এখানে কি হচ্ছে যে মার্কেট একটা বুলিশ ফর্মে ছিল, মার্কেট এখান থেকে বুলিশ যাচ্ছিল, মার্কেটে যখন এই বুলিশ দ্বারাদেরকে যখন বিয়ারিশরা এসে কিক আউট করে ফেলছে, এখন মার্কেটটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। কেন? আর যেহেতু এখানে বিয়ারিশরা কন্ট্রোলে আসছে, তার মানে কি এখন নেক্সটে বিয়ারিশরা মার্কেটকে কন্ট্রোল করার ট্রাই করবে এবং মার্কেটকে ওরা ওদের মতো করে মুভ করানোর ট্রাই করবে। আর সবসময় বিয়ারিশরা চেষ্টা করে মার্কেটকে আরো বেশি ডাউনে নেওয়ার জন্য, আর বুলিশরা চেষ্টা করে মার্কেটকে আরো বেশি আপে নেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা প্যাটার্ন দেখি। আরেকটা প্যাটার্ন কি? আরেকটা প্যাটার্ন হচ্ছে এইটাও পিনব্যাক। ঠিক আছে? এখানে দুইটা আগের দুইটা ফর্মের নাম হচ্ছিল যে হ্যামার এবং শুটিং স্টার। এখানে হয়েছে কি ইনভার্টেড হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান। এই দুইটা কখন হয়? এই দুইটা আমরা যদি সেন্টিমেন্টটা বুঝি, ধরেন আমরা একই জিনিস দুই রকম নাম দিচ্ছি, একটু গোলমেল লাগে যেতে পারে। ঠিক আছে? আমরা সিম্পলি বোঝার চেষ্টা করি এখানে হচ্ছেটা কি। আমরা ক্যান্ডেলের নাম দেখে লাভ নেই, আমরা জাস্ট মানে ক্যান্ডেলের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করি। এখানে আমি কি দেখতেছি? মার্কেটটা আমার এখানে ওপেন হয়েছে, সরি ওপেন হয়েছে আমার কোথায়? এখানে। ঠিক আছে? মার্কেটটা আমার ওপেন হয়েছে এখানে, দেন প্রাইসটা নিচে গেল, অনেক দূর উপরে গেল, দেন প্রাইসটা এখানে এসে এখানে ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা যদি বোঝার চেষ্টা করি জিনিসটা কি হলো, যে মার্কেটে বুলিশরা ঢুকলো, বুলিশরা অনেক দূর নিয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত বুলিশরা এসে এখানে ক্লোজ দিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কি বুঝাইলো? যে মার্কেটটা তো বুলিশদের কন্ট্রোলে ছিল। মার্কেটটা অ্যাকচুয়ালি কিসের কন্ট্রোলে ছিল? বুলিশদের কন্ট্রোলে ছিল। এখন বুলিশদের কন্ট্রোলে ছিল মার্কেট, উপরে চলে গেছে বুলিশরা, কিন্তু বুলিশরা নিজেদের মার্কেট ধরে রাখতে পারে না। ওরা মার্কেট নিজেদের কন্ট্রোলে রাখছে, কিন্তু ওদের দখলকৃত এরিয়াটা অধিকাংশই বিয়ারিশরা দখল করে ফেলছে। মানে বিয়ারিশদের ওরা মার্কেট থেকে পুরো আউট হয় নাই, কিন্তু বিয়ারিশদের কাছে মোটামুটি ভালো রকমের একটা মার খেয়েছে। আমরা যদি প্র্যাকটিক্যালি বিষয়টা ওভাবে বোঝার চেষ্টা করি যে মার্কেট বুলিশদের কন্ট্রোলে আছে, কিন্তু বিয়ারিশদের কাছে ওরা ভালো রকম একটা মার খেয়েছে। তার মানে হচ্ছে কি যে নেক্সট হয়তো একটা বা দুইটা ক্যাটেল ওরা নিতে পারে, কিন্তু বিয়ারিশরা যেহেতু এখানে বুলিশদেরকে ভালো একটা মার দিছে, তার মানে কি যে বিয়ারিশরা আরো শক্তিশালী হয়ে যায়, পরের একটা বা দুইটা ক্যান্ডেল এসে মার্কেটটাকে কি করে ফেলতে পারে, আবার ডাউনের দিকে নিয়ে চলে আসতে পারে, যদিও মার্কেটটা এখন বুলিশে আছে। ঠিক আছে? আবার সেম জিনিসটা এখানে দেখেন যে মার্কেটটা হয়তো মানে একটা ফর্মে ছিল, এখানে মার্কেট আমার মার্কেট যারা আসছিল আসছে, হ্যাঁ মার্কেট ধরেন এখানে আমার বুলিশরা ছিল, বুলিশরা এখানে আসছে, আসার পরে মার্কেট একটু আপে গেল, দেন আবার এখানে বিয়ারিশ চলে আসছে। তার মানে বিয়ারিশরা কি হয়েছে, মার্কেটে ভালো রকম একটা কন্ট্রোল দিচ্ছে, দিয়া আবার প্রাইসটা এখানে নিয়ে প্রাইসটা এখানে ক্লোজ করে ফেলছে। তাহলে এই যে বিষয়টা হলো কি হলো, যে এখানে মার্কেটে যারা আমার কি ছিল যে এন্টার করছে, তারা যদিও মার্কেটটাকে বিয়ারিশ কন্ট্রোলে রাখছে, কিন্তু দেখা গেছে এখানে বুলিশরা এসে খুব ভালো রকম একটা মার দিছে। তার মানে হচ্ছে কি যে যেহেতু ওরা মার দিছে এবং বিয়ারিশরা মার্কেট কন্ট্রোলে রাখছে, কিন্তু ওরা বেশিক্ষণ কন্ট্রোলে রাখতে পারবে না, যেহেতু বুলিশরা মোটামুটি ভালো একটা ওদেরকে একটা ভালোভাবে একটা কিক আউট দিচ্ছে। তো ওরা কিক আউট যদিও হয় নাই, কিন্তু ভালো রকমের একটা আহত হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই ওরা বেশি দূরে মার্কেট কন্ট্রোল করতে পারবে না। তো এই জিনিসগুলোকে যদি আমরা একটু মানে কনক্লুশন টানি বা একটা সমাপ্তি টানি, জিনিসটা হচ্ছে কি তিনবার যখন হবে মার্কেট, সেটা একটা বুলিশ মার্কেট হোক, একটা বিয়ারিশ মার্কেট হোক, তিনবারের কালার যেটাই হোক, যেহেতু আমরা এখানে বুঝতেছি যে তিনবারে দুইটা পক্ষের খুব ভালো রকম একটা অ্যাকশন হয়। দেখা গেছে যে ক্যান্ডেল যদি বুলিশ হয়, তার মানে কি মার্কেটে বুলিশরা এখনো কন্ট্রোল রাখছে, কিন্তু বিয়ারিশদের কাছে ভালো রকম একটা মার খেয়েছে। আর মার্কেট যদি বিয়ারিশ হয়, তার মানে কি যেহেতু শ্যাডোটা অনেক বড় বা মার্কেটে এতটুকু পর্যন্ত যাইও টিকতে পারে না, তার মানে কি এখানে কোনো একটা পার্টি অবশ্যই ভালো মার্কেট। তো যেহেতু এখানে বড় ধরনের একটা বিয়ারিশ এবং বুলিশদের একটা বড় রকম ফাইট হয়, সাধারণত তিনবারের পরে মার্কেটে একটা রিভার্সাল আসে। সেটা যে নামে হোক না কেন, যে সিচুয়েশন থাকুক না কেন, মার্কেটে আপ ট্রেন্ডে থাকুক, ডাউন ট্রেন্ডে থাকুক, কালারটা রেড হোক, গ্রিন হোক, যেটাই হোক, আমরা নাম ভিন্ন ভিন্ন বলতে পারি, কিন্তু আমরা যদি শুধু পিনবার হিসেবে চিন্তা করি, যে একটা পিনবার মানে একটা চরম যুদ্ধক্ষেত্র হয়েছে। আর সাধারণত যে কোনো যুদ্ধের ক্ষেত্রে কোনো না কোনো পক্ষ হারে। সাধারণত বড় যুদ্ধ যখন হয়, দোনো পক্ষই যখন মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়, দেখা গেছে যে আগের পক্ষ যারা মার্কেটে কন্ট্রোলে থাকে, ওরা দুর্বল হয়ে যায় এবং পরবর্তী কোনো একটা পক্ষ এসে মার্কেটকে কন্ট্রোল করে। সুতরাং যদি একটা আপ ট্রেন্ডে কোনো একটা পিনবার পাওয়া যায়, আমরা স্বাভাবিকভাবে আশা করতে পারি যে পরবর্তী ক্যান্ডেলগুলো হয়তো ডাউন ট্রেন্ডে আসতে পারে।
এবং ডাউন ট্রেন্ডে যদি একটা পিন বার পাওয়া যায়, সেটা যেই ফর্মে আসুক না কেন, স্বাভাবিকভাবে এটা আশা করা যেতে পারে যে পরবর্তীতে মার্কেট একটা আপ ট্রেন্ড আসতে পারে। তো সুতরাং এই ধরনের বিষয়গুলোকে আমরা মাথায় রেখে বরং আমরা টোটাল পিন বারকেই, 4টা ফরমেশনকে আমরা পিন বার হিসেবে মনে রাখবো এবং এটাকে আমরা রিভার্সাল হিসেবেই কাউন্ট করার চেষ্টা করবো অধিকাংশ ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা রিভার্সাল প্যাটার্ন, সেটা হচ্ছে যে এনগালফিং। এনগালফিংটা কি? এনগালফিং হচ্ছে দুটা ক্যান্ডেল একটা কম্বিনেশন। এখানে এক সিঙ্গেল ক্যান্ডেল, দুটা ক্যান্ডেল থাকে। দুটা ক্যান্ডেল কি কিভাবে কনফার্মেশন করে? যদি আমার আগের ক্যান্ডেলটা বিয়ারিশ হয়, ঠিক আছে, বিয়ারিশ ক্যান্ডেলের হাই, এই বিয়ারিশ ক্যান্ডেলের লো, তার মানে কি এখানে ভালো রকম একটা বিয়ারিশ কন্ট্রোলে আছে। কিন্তু পরবর্তী ক্যান্ডেলে আইসা দেখলাম যে মার্কেটে বুলিশরা এত বেশি পাওয়ারফুল হয়েছে যে পুরা বিয়ারিশটাকে কি করে ফেলছে, কাভার করে ফেলছে, এনগালফ করে ফেলছে বা ঢেকে ফেলছে। তো যদি এরকম ঢেকে ফেলে তাহলে ওই জিনিসটাকে আমরা বলতেছি বুলিশ এনগালফিং। মানে পরবর্তী ক্যান্ডেলটা যদি, যেটা এনগালফ করছে, যাকে এনগালফ করছে সে যদি বিয়ারিশ হয় এবং যে এনগালফ করছে, মানে যে ক্যান্ডেলটা এনগালফ করছে অপোজিট ক্যান্ডেলকে, সেই ক্যান্ডেল যদি বুলিশ হয় তাহলে হচ্ছে বুলিশ এনগালফিং। যেই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলকে এনগালফ করছে সেটা যদি বিয়ারিশ হয় তাহলে সেটা হচ্ছে যে বিয়ারিশ এনগালফিং। এখানে আসলে বিয়ারিশ হবে, আমার মিস্টেক হয়ে গেছে, এখানে বিয়ারিশ এনগালফিং হবে। তো সিম্পল বিষয় যে একটা স্ট্রং ক্যান্ডেল থাকবে, দেন ওই ক্যান্ডেলটাকে অপোজিট কালারের একটা ক্যান্ডেল এসে পুরোপুরি এনগালফ করে ফেলবে, এবং যখনই এনগালফ করে ফেলবে তখন আমরা সেটাকে বলতেছি এনগালফিং বার। দুইটা বারের সমন্বয়ে একটা এনগালফিং বার। তো এনগালফিং বারটা মনে রাখলেই হবে। বুলিশ বা বিয়ারিশ সেটা আমরা অবশ্যই কালার দেখে বুঝতে পারবো। ঠিক আছে? এটা একটা কাউন্টার। যখন মার্কেট এই বিয়ারিশ অ্যাঙ্গেলটা হয় একটা বুলিশ মার্কেট, একটা বুলিশ মার্কেট যখন এভাবে রান করতে থাকে, হঠাৎ করে এই সর্বশেষ বুলিশ ক্যান্ডেলকে যখন একটা বিয়ারিশ ক্যান্ডেল এসে অ্যাঙ্গেল করে, তখন মার্কেট এখান থেকে বিয়ারিশের দিকে একটা রিভার্সাল শুরু হয়। আর ডাউন ট্রেন্ড মার্কেটে সর্বশেষ বিয়ারিশ ক্যান্ডেলটাকে যখন একটা বুলিশ ক্যান্ডেল এসে কাউন্টার করে ফেলে বা এনগালফিং করে ফেলে, তখন এখান থেকে বুলিশ ট্রেন্ডটা সাধারণত শুরু হয়। ঠিক আছে? তাহলে আমরা এটা 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 জিনিসটা ইজিলি ভাবে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে টু বার। টু বারটাও অনেকটা এনগালফের মতো, এটার নাম আছে ভিন্ন। এখানে আছে প্রাইসিং প্যাটার্ন, এখানে আছে ডার্ক ক্লাউড কভার। আমরা ওগুলো এত দরকার নেই, মনে রাখতে পারলে ভালো, গুড, না রাখতে পারলেও কোনো সমস্যা নেই। আমরা সিম্পলি বোঝার চেষ্টা করবো। সিম্পলি বোঝার কি চেষ্টা করতেছি? কারণ এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল আছে, আমরা ধরতেছি যে মার্কেটটা এখান থেকে বিয়ারিশ নামে চলে আসছে। আসার পরে কি হলো যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল হলো। এই যে বুলিশ ক্যান্ডেলটা হয়েছে, আমরা সিম্পলি চিন্তা করি যে আমার এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে একটা বুলিশ ক্যান্ডেল আইসা তার 70 থেকে 80% কাভার করে ফেলছে। এখন যদি এরকম হয় যে ধরেন আমার বাড়িতে যতটুকু জায়গা আছে ওখানে অন্য কেউ আইসা যদি ওই বাড়ির 70-80% দখল করে ফেলে, তার মানে কি যে বাড়িটা ও দখল করে ফেলছে, মানে কি এরপরে আমার যতটুকু আছে ওটা দিয়েও সে আমাকে বের করে দিবে। তো মার্কেটে যখন বিয়ারিশদের কন্ট্রোলে থাকে, বিয়ারিশের কন্ট্রোলে ছিল, তখন সর্বশেষ যে বিয়ারিশ ক্যান্ডেলটাকে, ওই ক্যান্ডেলটাকে পুরোপুরি এনগালফ করতে পারে নাই, এটা ঠিক আছে, কিন্তু তার 70 থেকে 80% কাভার করে ফেলছে। তার মানে কি যে যদিও মার্কেটে বিয়ারিশদেরকে এখনো মানে মার্কেট থেকে কিক আউট করে নাই, কিন্তু খুব বেশি সময় লাগবে না যে নেক্সট একটা দুটা ক্যান্ডেলে ওইটাকে কিক আউট করে ফেলবে। তার মানে কি হচ্ছে যে এটাও এক ধরনের রিভার্সাল প্যাটার্ন। জাস্ট এনগালফের ক্ষেত্রে হচ্ছে কি, এনগালফের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পুরোপুরি কাভার করে ফেলে, একবারে গিলে ফেলে, ঘুরে ফেলে। আর টু বারের ক্ষেত্রে পুরোপুরি কাভার করে, এটাই শুধু ডিফারেন্স, মানে একটু স্যাক্রিফাইসিং করে। মানে মোট কথা হচ্ছে টু বারের বেলা ক্যান্ডেলগুলো তার আগের ক্যান্ডেলকে কিছুটা সামথিং স্যাক্রিফাইসিং করে, সুযোগ দেয় যে ঠিক আছে আমি তোমাকে একবারই বের করে দিচ্ছি না, তোমার কিছু ঘটি বাটি থাকলে ওগুলো অ্যাসাসিনে রেডি হও, হ্যাঁ, ভাগার জন্য, এই জিনিসটা। আবার এইখানে সেম জিনিসটা হয়েছে যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, বুলিশ ক্যান্ডেলকে এসে একটা বিয়ারিশ ক্যান্ডেল 70 থেকে 80% কাভার করে ফেলছে। তো যখন দেখলাম যে ও 70 থেকে 80% কাভার করে ফেলছে, তার মানে কি যে ওই বুলিশদেরকে মানে এখনো পুরোপুরি ভাগায় নাই, তবে সুযোগ দিছে যে ঘটি বাটি নিয়ে ভাগো, আমরা খুব তাড়াতাড়ি তোমার ঘরে আক্রমণ করতেছি। তো সুতরাং ওই জিনিসটা হচ্ছে আমার একটা রিভার্সাল কনফার্মেশন বা রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কি রিভার্সাল প্যাটার্ন হচ্ছে টুইজার। আমরা এটাকে টুইজার হিসেবে বলি, কেন বলি? এটা সাধারণত দুইটা পিন বার হয়। আমরা সাধারণত একটা পিন বার দেখছি, যে যখন দেখছি আমরা একটা পিন বার হয়েছে মার্কেট, ওখানে একটা রিভার্সালের ব্যাপার আসছে। তো টুইজার কি? টুইজার হচ্ছে ডাবল পিন বার। একটা পিন বার
জায়গায় যখন দুইটা পিন বার হয়ে যাবে তখন সেখানে ডাবল পিন বার হবে। তো কালার এখানে কোনো ফ্যাক্টর না, কালার এখানে খুব বেশি একটা মেজারমেন্ট না। হ্যাঁ, যে যখন একটা পিন বার হয়েছে, প্রথম পিন বারটা যদিও আমরা অপেক্ষা করতেছি যে মার্কেটে যেহেতু সমান, আমরা বলছিলাম যে পিন বারগুলো হচ্ছে যে বায়ার এবং সেলারের একটা ফাইট বুঝে গেছে, খুব ফাইট হয়েছে। হ্যাঁ, মানে কি না কি হয়। তো স্বাভাবিকভাবে যখন একটা পিন বার হয় আমরা তখন অপেক্ষা করি যে হ্যাঁ পরবর্তীতে ক্যান্ডেলটা কি হয় এটা দেখার জন্য চেষ্টা করি বা বোঝার জন্য চেষ্টা করি। কিন্তু যখন টুইজার হয় তখন মোটামুটি আমরা শিওর থাকি যে না মার্কেটে খুব ভালো ফাইট হয়েছে এবং আরো ফাইট হবে, মানে কোনো পক্ষই হার মানে নেই। যদি দেখা যাচ্ছে একটা পিন বার হয়েছে, পিন বারের পরে পরবর্তী ক্যান্ডেলটা আবার উপর দিকে চলে গেছে, তাহলে আমরা বুঝে নিলাম যেন মার্কেটে হয়তো বায়ারদের কন্ট্রোলে পুরোপুরি চলে গেছে, আমরা চিন্তা করলাম। কিন্তু যদি এরকম হয় যে একটা পিন বারের পর আরেকটা পিন বার হয়েছে, তার মানে কি যে খুব ভালো ফাইট চলতেছে এবং এই ফাইটের পরে যারাই মার্কেট কন্ট্রোল নেবে তারা অনেক দূর মার্কেট নিয়ে যাবে, যেহেতু ফাইটটা বড় হইতেছে। অপোজিট পার্টিকে মার্কেটে আর যে ঢুকবে ওই সুযোগ আর দেওয়া হচ্ছে না, ঠিক আছে? সুতরাং যেই এরপরে মার্কেট কন্ট্রোলে নেয় সে অনেক দূর বা অনেক সময় অনেক দূর নিয়ে যেতে পারবে। তো এই ডাবল পিনবারটাকে মূলত টুইজার বলা হচ্ছে। সেম জিনিসটাই এখানে পিনবারের মতো। পিনবারের সাথে যেরকম আমরা পরাজয় যুদ্ধক্ষেত্র বলতেছি, ডাবল টুইজারের ক্ষেত্রেও এই জিনিসটা প্রযোজ্য। হ্যাঁ, টুইজারের ডাবল বটম হতে পারে, ডাবল টপ হতে পারে, যেটাই হোক আমরা টুইজারটাকে ওভাবে ট্রিট করবো। এটাও একটা ভালো রিভার্সাল প্যাটার্ন। যদি আপট্রেন্ড মার্কেটে এই ধরনের ডাবল টপ তৈরি হয়, মার্কেট এখানে আপট্রেন্ড হচ্ছে, ডাবল টপ তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে আমরা আশা করতে পারি যে মার্কেটে কোনো একটা কনফার্মেশন হবে, দেন মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে যাবে, ঠিক আছে? আর যদি ডাউন ট্রেন্ড মার্কেটে এই ধরনের প্যাটার্নগুলো হয় সাধারণত পরবর্তীতে আপ ট্রেন্ড তৈরি হয়। কেন? কারণ সিম্পল বিষয়, এগুলো হচ্ছে কিসের প্যাটার্ন? রিভার্সাল প্যাটার্ন। মানে ট্রেন্ড যেদিকেই থাকবো, যদি এই ধরনের কোনো একটা প্যাটার্ন তৈরি হয়, আশা করতে পারি যে আমরা পরবর্তীতে তার অপোজিট একটা ট্রেন্ড বা ডিরেকশন তৈরি হবে। ডাউন ট্রেন্ডে হলে আপ ট্রেন্ড তৈরি হবে এই ধরনের প্যাটার্নের পরে, আপ ট্রেন্ড হলে এই ধরনের প্যাটার্নের পরে ডাউন ট্রেন্ড তৈরি হবে, ঠিক আছে? এরপরে আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে কি মর্নিং স্টার, বা আমরা এটাকে মর্নিং বা ইভিনিং স্টার বলতে পারি। তার জিনিসটা কি, যে আমরা একটা সিম্পল দেখি যে মার্কেটটা আমার এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, খুব স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল, দেন ছোট্ট একটা ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটা একটা স্টারের মতো, ছোট্ট একটা বডি এবং দুটা শ্যাডো আছে, এবং স্টারের পরেই দেখলাম যে কি মার্কেট আরেকটা বুলিশ চলে আসছে। তো সুতরাং এই ধরনের যদি এটা বুলিশ হয়, তার মানে কি যে মার্কেট এখানে বিয়ারিশদের কন্ট্রোলে ছিল, ও একটা বিয়ারিশ আসছে, একটা স্টার হয়েছে, দেন ওইটাকে সব মার্কেট আবার কভার করে ফেলছে। তো এই ধরনের প্যাটার্ন সাধারণত এরপরে মার্কেট আপ ট্রেন্ড তৈরি হয়, ঠিক আছে? তো এখানে সেম জিনিসটা, মার্কেট আপ ট্রেন্ডে থাকা অবস্থায় এই ধরনের প্যাটার্ন তৈরি হয়। এখানে একটা স্টার হয়েছে, দেন ওই স্টারটাকে সে যদি আবার খুব স্ট্রংলি কাভার করে ফেলতে পারে, স্টারটাকে সহ তার প্রিভিয়াস ক্যান্ডেলটাকে যদি কাভার করে ফেলে এভাবে, তখন সেখানে একটা ডাউন ট্রেন্ড ফরমেশন তৈরি হয়। এটা একটা ভালো রিভার্সাল প্যাটার্ন, এবং এই ধরনের প্যাটার্নগুলো প্রায় সময় দেখা যায়। যা শুধু আমরা এখানে মর্নিং ইভিনিং এত কিছু মনে রাখার দরকার নেই, সিম্পলি আমরা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে যে কি, যে একটা স্ট্রং ক্যান্ডেলের পরে মার্কেটে ছোট্ট এরকম একটা স্টারের মতো কোনো কিছু আসছে কিনা। যদি দেখি যে ওই স্টারটাকে কাভার করে ফেলছে কোনো একটা ক্যান্ডেল, এবং যেদিকে কাভার করবে আমরা সাধারণত একটা বোঝার চেষ্টা করবো যে ওদিকে হয়তো মার্কেটটা যাবে, বা ওইদিকে মার্কেটে একটা ভালো ফরমেশন তৈরি হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। ইনডিসিশন ক্যান্ডেলগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মার্কেট যখন একটা ভালো ট্রেন্ডে রানিং থাকে, আমরা সাধারণত বিভিন্ন সময় এন্ট্রি নিই। এন্ট্রি নেওয়ার পরে যদি আমরা দেখি যে কখনো একটা ইনডিসিশন ক্যান্ডেল আসছে, তখন আমরা চেষ্টা করবো যে আমাদের এন্ট্রিটার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য। কারণ ইনডিসিশন ক্যান্ডেলগুলো আসলে মার্কেটে একটা মানে অস্থিরতা তৈরি করে। কখনো কখনো ইনডিসিশন ক্যান্ডেলের পরে ট্রেন্ডটা কন্টিনিউ করে, কখনো রিভার্সাল হয়। সুতরাং ইনডিসিশন ক্যান্ডেল আসার সাথে সাথেই মার্কেটে ফলো আপ বাড়ায় দিতে হবে, এবং মার্কেটের উপরে তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে। চলুন ইনডিসিশন ক্যান্ডেলগুলো সম্পর্কে আমরা জানি। আচ্ছা, ইনডিসিশন ক্যান্ডেলের এখানে একটা ফরমেশন দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে স্পিনিং টপ, মানে স্পিনিং টপ হচ্ছে লাটিমের মতো। যে একটা ছোট্ট বডি আছে এবং একটা বিশাল শ্যাডো আছে উপরে এবং নিচে। তো এই ক্যান্ডেলগুলাকেই সাধারণত আমরা ইনডিসিশন বলতেছি। কেন ইনডিসিশন? দেখেন এখানে মার্কেটটা প্রথম কি হলো, এখান থেকে ওপেন হয়েছে, দেন মার্কেট একদম নিচে দেয়া আবার একদম উপরে চলে গেছে, দেন এসে কি হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। তাহলে এই যে মার্কেট বিশাল একটা আপ ডাউন করলো, কিন্তু সে এসে স্টেবল হয়েছে কোথায়? এই দুটুকু জায়গার ভিতরে। তো
তো সুতরাং এই জিনিসটাই হচ্ছে যে বায়ার এবং সেলারের সমান এখানে একটা ফাইট হয়েছে। এবং এই ফাইটে কে জিতছে, কোনো পক্ষই জিতে নাই, কোনো পক্ষ হারে নাই, সমানে একটা ফাইট হয়েছে। এখানে ক্যান্ডেল কালারটা বুলিশও হতে পারে, বিয়ারিশ হতে পারে, রেড গ্রিন যেটাই হোক, মূলত দুটোই হচ্ছে আমাদের এখানে ইন্ডিকেশন ক্যান্ডেল। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো ক্যান্ডেলগুলো যখন তৈরি হবে সেখানে আমরা বুঝবো যে মার্কেট এখন একটা ইন্ডিকেশন ফরম্যাটে আছে। এরপরে মার্কেট ডিসিশন নেবে যে মার্কেট বুলিশে যাবে নাকি বিয়ারিশে যাবে। ঠিক আছে, এবং এখানে আমরা কিভাবে এন্ট্রি নিব বা কিভাবে আমরা বিষয়গুলো নিয়ে কাজ করব সেটা তো অবশ্যই আমরা সামনে যাব। আর এই ইন্ডিকেশন ক্যান্ডেলগুলোতে আমাদের কনফার্মেশনের জন্য যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিকেশন ক্যান্ডেলের আমাদের যে হাই এবং লো গুলো থাকে, আমরা দেখতে হবে যে পরবর্তী ক্যান্ডেল যেটাই হোক, কারণ আমার এখানে একটা ইন্ডিকেশন ক্যান্ডেল তৈরি হয়েছে, আমি তখন কখন বুঝবো যে মার্কেট আমার ডিসিশন ফরম্যাটে আসছে? এই ইন্ডিকেশন ক্যান্ডেলের হাই এবং লো বরাবর আমাদের একটা মার্ক করে রাখতে হবে। যখন দেখবো যে কোনো একটা ক্যান্ডেল আমাদের ইন্ডিকেশন ক্যান্ডেলের উপরে বডি ক্লোজ করছে অথবা নিচে বডি ক্লোজ করছে, তখন আমরা বুঝবো মার্কেট কন্ট্রোলে আসছে। যদি ইন্ডিকেশনের ক্যান্ডেলের উপরে কোনো একটা বুলিশ ক্যান্ডেল বডি ক্লোজ করে, তখন মার্কেট আবার বুলিশদের কন্ট্রোলে আসে। সেটা কাউন্টারও হতে পারে, কন্টিনিউ হতে পারে। আবার ইন্ডিকেশন ক্যান্ডেলের নিচে যদি ক্যান্ডেল কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেল চলে আসে, সেটা বিয়ারিশদের কন্ট্রোলে চলে গেছে। সুতরাং ইন্ডিকেশন ক্যান্ডেল আসা মানে হচ্ছে কি যে এখানে মার্কেটে বায়ার অথবা সেলারদের নতুন করে আবার কন্ট্রোলিং আসবে। যদি মার্কেটে বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয়, ইন্ডিকেশন ক্যান্ডেলের উপরে বুলিশ হয়, তাহলে মার্কেট বুলিশদের কন্ট্রোলে চলে গেছে এখন, অথবা বিয়ারিশ থাকলে বিয়ারিশদের কন্ট্রোলে চলে গেছে। ট্রেন্ডটা হতে পারে বুলিশ হতে পারে, বিয়ারিশ হতে পারে। একটা বুলিশ মার্কেটে যদি ইন্ডিকেশন ক্যান্ডেল আসে, সেখানে বুলিশ যদি কন্টিনিউ থাকে, একটা ক্যান্ডেল বডি ক্লোজ করে, দেন আমরা ওখান থেকে বুলিশটা কন্টিনিউ করতে পারি বা আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারি। কিন্তু ওটার পরে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল চলে আসে, তখন বুঝতে হবে যে না, মার্কেট এখানে আর বুলিশদের হাতে কন্ট্রোলটা নাই। পরে যে কোনো সময় ওরা নিতে পারে বুলিশটা কন্ট্রোল, কিন্তু সাময়িক সময়ের জন্য বুলিশটা এখন বিয়ারিশদের কন্ট্রোলে চলে গেছে, মার্কেটটা এখন বিয়ারিশদের কন্ট্রোলে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা ইন্ডিকেশন ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে, এটাকে বলা হয় ডোজি। এটা একটা স্টারের মতো। যেমন এখানে আমরা দেখতেছি যে একটা ক্যান্ডেল হয়েছে, যে এখানে মার্কেটে একটা শ্যাডো হয়েছে, এখানে বডিটা কোনো বডি নেই। মানে মোট কথা হচ্ছে প্রাইস এখানে ওপেন হয়েছে, একটু আপে গেছে, ডাউনে গেছে, দেন আবার এখানে ক্লোজ হয়ে গেছে। এখানে প্রাইস ওপেন হয়েছে, ডাউনে গেছে, প্রাইস এখানে এসে আবার ক্লোজ হয়ে গেছে। এখানে ক্যান্ডেল ওপেন হয়েছে, আপে যায়, আবার এখানে এসে ক্লোজ হয়ে গেছে। তো এই ক্যান্ডেলগুলো মূলত হচ্ছে কি ইন্ডিকেশন ক্যান্ডেল। সেম ফরম্যাট এখানে, এই ইন্ডিকেশন ক্যান্ডেল হাই এবং লো বরাবর আমরা একটা দাগ দিয়ে রাখবো এবং দেখবো যে আমাদের বডিটা পরবর্তী ক্যান্ডেল, এক বা একাধিক ক্যান্ডেল যেটাই হোক, এই বডিটা কোনটা দিকে ব্রেক করে, যেদিকে বডিটা ক্লোজ হবে স্ট্রংলি, আমরা ওদিকেই মার্কেট কন্ট্রোল আসে বলে বা ওইদিকে মার্কেট কন্ট্রোল চলে গেছে বলে আমরা এটা ভাবে ডিসাইড করে নেব। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কন্টিনিউয়েশন ক্যান্ডেল। কন্টিনিউয়েশন ক্যান্ডেল যে কোন কোন ক্যান্ডেলগুলো আসলে আমরা বুঝতে পারবো যে মার্কেটে আমাদের ট্রেন্ডটা কন্টিনিউ আছে। ঠিক আছে, রিভার্সাল ফরম্যাট যখন আসবে তখন আমরা বুঝে নিব যে মার্কেটে আমাদের ট্রেন্ডটা রিভার্সাল হচ্ছে। ইন্ডিকেশন আসলে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে না, মার্কেট এখন বায়ারদের বা সেলারদের কাদের হাতে কন্ট্রোল যায়। আর কন্টিনিউয়েশন ফরম্যাট হচ্ছে যে ওই ক্যান্ডেলগুলো আসলে আমরা, আমাদের যদি কোনো ট্রেড থাকে, আমরা মানে আরামসে থাকতে পারবো যে না, আমাদের ট্রেডটা ওদিকেই কন্টিনিউ করবে বা মার্কেট ওদিকে যাবে। ঠিক আছে, তো তাহলে কন্টিনিউশন ক্যান্ডেলের মধ্যে এখানে আমরা দুইটা ফরমেশন দেখতেছি, একটা বুলিশের জন্য, একটা বিয়ারিশের জন্য। এখানে আমরা দেখতেছি যে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, দেন দুইটা বা তিনটা কি হবে, বিয়ারিশ ক্যান্ডেল হবে, এবং দেখবো যে ওই বিয়ারিশ ক্যান্ডেলগুলা এই আগের বুলিশ ক্যান্ডেলের ভিতরেই থাকবে, আগের ক্যান্ডেলের ভিতরেই আছে, এবং ওইখান থেকে আবার একটা বুলিশ ক্যান্ডেল যখন আসবে, তখন আমরা ধরে নিতে পারি যে মার্কেট এই যে বুলিশ একটা ফরমেশন ছিল, আবার সেটা কন্টিনিউ করছে, এখান থেকে আবার মার্কেট আপে যাবে। ঠিক আছে, এবং কিসের ভিত্তিতে, যে মার্কেটে একটা দুটো যতগুলো ক্যান্ডেল হোক, তিনটা যতগুলো ক্যান্ডেল হোক, এই সর্বশেষ যে বুলিশ ক্যান্ডেলটা বা টেন্ডের ক্যান্ডেলটা ওটার ভিতরে আছে, ওটা থেকে বের হয়নি। শ্যাডো বের হতে পারে, সামান্য একটু সেদিক শ্যাডো বের হতে পারে, কিন্তু ওটার ভিতরেই আছে। আচ্ছা, তাহলে এটা বুলিশ হইলো। আর বিয়ারিশ বেলা কি হইলো, যে মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে আছে, একটা ক্যান্ডেল হয়েছে, এখনো একটা দুইটা তিনটা যে কয়টাই ক্যান্ডেল হোক, এই ক্যান্ডেলগুলা সর্বশেষ বিয়ারিশ ক্যান্ডেলের ভিতরে আছে, এবং বিয়ারিশ ক্যান্ডেলের ভিতরে থাকা অবস্থায় সর্বশেষ ক্যান্ডেল হওয়ার পর যে কয়টা ক্যান্ডেল হয়েছে, পরবর্তী আরেকটা যখন বিয়ারিশ ক্যান্ডেল আসবে, যে বিয়ারিশ ক্যান্ডেলগুলো আগের সবগুলাকে ছাপায় নিচে নামে যাবে,
তখন আমরা ধরে নিতে পারি যে এখান থেকে আবার বিয়ারিশ স্টার্ট হয়েছে। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলোকে বলা হয় যে কন্টিনিউয়েশন ক্যান্ডেল। সেগুলো মনে রাখার দরকার নাই, নামগুলো মনে রাখতে পারলে ভালো, কিন্তু না মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই। যদি আমরা ক্যান্ডেলগুলোকে আসলে বুঝতে পারি যে ক্যান্ডেলগুলোর কি মিনিং করার চেষ্টা করতেছে, ক্যান্ডেলের ইমোশন সেন্টিমেন্টটা যদি বুঝতে পারি, কোনো কিছুই মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এবং এই জিনিসগুলোই বেশি বেশি হয় মার্কেটে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে হারামি। হারামি জিনিসটা কি, যে জাপানিজ ভাষায় হারামি হচ্ছে প্রেগনেন্ট বা গর্ভবতী। একটা বুলিশ ক্যান্ডেল আছে মার্কেট, বুলিশ ক্যান্ডেলের ভিতরে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল হয় অথবা বুলিশ ক্যান্ডেল হয়, যেটাই হোক, এটা হচ্ছে যে প্রেগনেন্ট ক্যান্ডেল। তো আমরা প্রেগনেন্ট ক্যান্ডেলের ক্ষেত্রে কি করব, সেটা হচ্ছে যে সেম কথা, যে আমার সর্বশেষ যে ক্যান্ডেলটা থাকবে, এই সর্বশেষ ক্যান্ডেলের বাইরে কোনো ক্যান্ডেল বডি ক্লোজ করে কিনা আমি এটা দেখব। যদি দেখি যে আমার এই প্রেগনেন্ট ক্যান্ডেলের যে ক্যান্ডেলের ভিতরে প্রেগনেন্ট ক্যান্ডেলগুলো আছে, সেটা একাধিক হতে পারে, কয়েকটাই হতে পারে, 5-6টা হতে পারে, 7টাও হতে পারে। হ্যাঁ, এরকম হয় যে 6-7টাও ক্যান্ডেল দিচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স আছে আমার। তো এই যে ক্যান্ডেলটা মাদার ক্যান্ডেল, প্রেগনেন্ট, এটা তো বাচ্চা ক্যান্ডেল, প্রেগনেন্ট, ও যে মাদার ক্যান্ডেলের বাইরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ হয়, যদি বুলিশে ক্লোজ হয়, তার মানে কি মার্কেট এখন বুলিশদের কন্ট্রোলে আছে, যেহেতু ক্যান্ডেলটা বুলিশ। আর সাধারণত বিয়ারিশে যদি করে, তাহলে সেটা কাউন্টার হিসেবে চলে যাবে। তো অধিকাংশ ক্ষেত্রে হয় কি, যে একটা মাদার ক্যান্ডেলের মাঝখানে যে ক্যান্ডেলগুলো থাকে, একটা সময় ওই মাদার ক্যান্ডেল যদি বুলিশ থাকে, এটা বুলিশই হয়। আর মাদার ক্যান্ডেল যদি বিয়ারিশ থাকে, তাহলে প্রেগনেন্ট ক্যান্ডেল গুলোর শেষে একটা বিয়ারিশ ক্যান্ডেল থাকে। অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসটা হয়, তবে কখনো কখনো বিপরীত হতে পারে। যদি কখনো বিপরীত হয়, তাহলে সেটাকে আমরা বিয়ারিশদের কন্ট্রোল বুঝে নেব। আর যদি কন্টিনিউ করে, তাহলে তো কন্টিনিউ করলেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো আমাদের টোটাল ওভারঅল অবস্থা। ঠিক আছে, তো আমরা তাহলে আজকে টোটাল যে বিষয়গুলো জানলাম, আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, বারবারে দেখবেন। আমি খুব তাড়াতাড়ি সেট করে মানে কন্টিনিউ করছি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে। এই জন্য আপনারা বিষয়গুলো যদি বারবার দেখেন, ভিডিওটা বারবার দেখেন, আমার মনে হয় যে আপনারা ক্যান্ডেল স্টিকের যে ইমোশন এবং সেন্টিমেন্ট বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারবেন। আর যদি ক্যান্ডেল স্টিকের ইমোশন সেন্টিমেন্টগুলো বুঝতে পারেন, তাহলে আপনারা মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেলের কম্বিনেশনকে আপনারা রিড করতে পারবেন। আর ক্যান্ডেলগুলো যখন রিড করতে পারবেন, তখন ক্যান্ডেল স্টিক নিয়ে অনেক ক্যান্ডেল মুখস্থ করা, ক্যান্ডেল স্টিকের নিয়ম টিয়ম এত কিছু মনে রাখার দরকার হবে না। সিম্পলি আপনারা বুঝতে পারবেন যে ক্যান্ডেলের কোন সিচুয়েশন কি হইলে মার্কেট এখন কাদের কন্ট্রোলে আছে। মূলত আলটিমেট জিনিসটা কি, আমরা সবসময় মার্কেটে কি বোঝার চেষ্টা করি, যে মার্কেট কাদের কন্ট্রোলে আছে। মার্কেট যদি বুলিশদের কন্ট্রোলে থাকে, আমরা বাই নেওয়ার চেষ্টা করি, তাহলে মার্কেটে আমরা প্রফিট করার পসিবিলিটি থাকবে বেশি। মার্কেট যদি বিয়ারিশদের কন্ট্রোলে থাকে, তাহলে আমরা সেল নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। কিন্তু আমরা যদি মার্কেট বুলিশদের কন্ট্রোলে, আমরা সেখানে বিয়ারিশ নিই, তাহলে আমরা সেখানে লস হবে। তো সুতরাং ওভারঅল আমাদের টার্গেট কি, যে আমাদের টার্গেট হচ্ছে মার্কেট এখন কাদের কন্ট্রোলে আছে সেটা বুঝতে পারা। তো সিম্পলি সেটা বোঝার জন্য যদি ক্যান্ডেলের আমরা ইমোশন এবং সেন্টিমেন্টটাই ধরতে পারি, আমরা সেটা দিয়ে বুঝতে পারি যে মার্কেট কাদের কন্ট্রোলে আছে, আমার তো এত কিছু মুখস্থ রাখার দরকার নেই, তাই না? তো এটা হচ্ছে বিষয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো করেন আমাদের সবার ট্রেডিং জার্নি